এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার ফলে বিভিন্ন জায়গায় একটা নতুন জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্লাউড বাস্টিং। এটা উত্তরাখণ্ডেও হয়েছে, কলকাতাতেও কিন্তু ক্লাউড বাস্টিংটা হয়েছে। তা নাহলে এত বৃষ্টি একদিনে বা দুদিনে এত বৃষ্টি হতে পারে না। এটা যেমন ঠিক, তেমনিভাবে এই যে ক্লাউড বাস্টিংয়ের সাথে কিন্তু গ্রিন হাউস গ্যাস এমিশন যাকে বলা হয়, এই যে ব্যাপকভাবে দূষণের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন গাড়ির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, প্রচুর সংখ্যক কনস্ট্রাকশান হয়েছে বিভিন্ন জায়গাতে। কলকাতার মধ্যে এক সময়তে প্রচুর ওয়াটার বডিজ ছিল, জলাভূমি ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কলকাতার দুটো বড় সমস্যা হচ্ছে, যেটা আমরা জানতাম, সেটা হলো গঙ্গা নদীর বেড লেভেলটা উঁচু হয়ে যাচ্ছে। এই গঙ্গা নদীর বেড লেভেল উঁচু হওয়ার ফলে যখনই এর ফলে যখন এটা বান আসছে তখন আর কলকাতার যে জল, সেই জলটা বেশিরভাগটাই গঙ্গা নদীর দিকে যায়, এটা যেতে পারছে না, তখন উপচে পড়ছে। আরেক দিকে হচ্ছে কলকাতার একটা বড় হচ্ছে যে বিরাট যে ওয়াটার বডিজ যেটা রয়েছে, সেটা হলো জলাশয়, একটা বিরাটভাবে কোস্ট, মানে কি বলবো এটাকে, যেটার সঙ্গে সমুদ্র, যেটার সঙ্গে সুন্দরবনের সঙ্গেও সম্পর্ক আছে। তো কলকাতাতে এটাও একটা কারণ যে কলকাতার এই পূর্ব দিকে প্রচুর হ্যাবিটেশন হয়ে গেছে, প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে। আগে এই জলগুলো যেটা যেটা কলকাতার এর ভেতরে যেত, এই জলাশয়গুলির মধ্যে যেভাবে যেত বাইপাসের ধারে, এখন সেটা আটকে যাচ্ছে, এর ফলে জলটা বেরোতে পারছে না। তাহলে কি করা দরকার ছিল? আমাদের সময় এইটাই আমরা করেছিলাম। আমরাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আন্ডারগ্রাউন্ড যে যে আন্ডারগ্রাউন্ড যে যে পাইপলাইন, জলের মানে কি বলবো ড্রেনেজ সিস্টেম, এটা আমরা করেছিলাম ব্যাপকভাবে। আমরাই কিন্তু এটা করেছিলাম। আমরাই এটা একটা আইন করেছিলাম, ইস্টার্ন বাইপাসের 1 কিলোমিটারের পর্যন্ত কোনো কনস্ট্রাকশন করার আগে কেএমডি এর অনুমতি নিতে হবে। এই নীতি আমরা গ্রহণ করেছিলাম। আমরা এটা রাজ্যের যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন নগর উন্নয়ন এবং পুরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। দীর্ঘদিন তার মন্ত্রিত্ব এবং দীর্ঘদিন তার পুর ডিপার্টমেন্ট এবং নগর উন্নয়ন ডিপার্টমেন্ট তার সামলানোর অভিজ্ঞতা আছে। খুব স্বাভাবিকভাবে জল থই থই কলকাতা নিয়ে তার বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। আপনারা সেটা শুনলেন, অশোকবাবু কি বললেন, অশোক ভট্টাচার্য কি বললেন। তিনি পরবর্তীকালে শিলিগুড়ি মেয়র হয়েছিলেন। তাহলে তিনি যখন বলছেন কথাটা যে গঙ্গার যে লেভেল সেটা ক্রমশ হাই হয়ে গেছে, যার ফলে যখন বন্যা হয়, মানে বান যখন আসে, সেই জল হচ্ছে রে কলকাতাতে যে সমস্ত জল জমে যায় সেখানে কনফ্লিক্ট করছে। এই কনফ্লিক্ট হওয়ার কারণে জলটা আন্ডারপাস হচ্ছে না, ফলে প্লেট উঁচু হওয়ার কারণে আর কলকাতা যে জল যেটা নিকাশি ব্যবস্থার যে বিষয়টা, সেটা কার্যত প্রায় অর্ধেক বুঝে গেছে। তাহলে জল স্ট্যাগন্যান্ট হচ্ছে, জমে যাচ্ছে। এটা মূলত উত্তর কলকাতার দিকটা বেশি, দক্ষিণ কলকাতার একটু কম হয়। উত্তর কলকাতার জন্য কাশীপুর বলুন, ওদিকে আপনি শ্যামবাজার বলুন, আলবেনিয়া ঘাট বলুন, বাগবাজার বলুন, সর্বত্রই। আর যেহেতু দক্ষিণ কলকাতার হচ্ছে কিছুটা কালীঘাট, এই যে পাশ দিয়ে যেহেতু গঙ্গার খালটা বেরিয়ে গেছে, মানে পাশ দিয়ে যে খালটা, মূল সব টেকনিক্যাল যে সমস্যা সেটা অশোক ভট্টাচার্য তার ব্যাখ্যাতে তিনি বলেছেন। এটা গেল 1। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন কলকাতাকে তিনি লন্ডন বানাবেন। কলকাতা তো লন্ডন হয়নি। কলকাতাতে টেমস নদীও নেই, কলকাতাতে আছে গঙ্গা আছে। তাহলে টেমস নদীর যে জল আর গঙ্গার জলটা কালারটা একই হতে পারে, কিন্তু বৈচিত্র্য আলাদা। তাহলে কলকাতা লন্ডন হলো না, তার স্বপ্নের যে কথা, জল থইথই পরিস্থিতি শুরু হয়ে গেল। যদিও আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টি আরো বাড়বে, ক্রমাগত বাড়বে, যার ফলে মৃত্যু হয়েছে মানুষের, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
সরাসরি মুখ্যমন্ত্রী সিএসএ কে দাবি করেছেন এবং দায়ী করেছেন, বলেছে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এদের চাকরি দিতে হবে। আসলে বিষয়টা হচ্ছে যে মূল যে জায়গাটা অশোক ভট্টাচার্য ব্যাখ্যা করছিলেন, ব্যাখ্যাটা এটাই, ব্যাখ্যাটা টেকনিক্যাল ব্যাখ্যা। এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেফট ফ্রন্ট গভর্নমেন্টকে কার্যত কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, বলছে বামফ্রন্টের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেই এই জল জমেছে। না, ব্যাখ্যাটা এটা নয়। আচ্ছা, তার মধ্যে উনি আবার ম্যানমেড বন্যার তথ্য দিয়েছেন, ডিবিসি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আচ্ছা, ডিবিসি কোথা থেকে ঢুকলো এর মধ্যে, আমার তো কথা এলো না কিছু। গঙ্গার জলে আবার ডিবিসি করতে গেল। ডিবিসি অবশ্য দামোদর নদ এসে গঙ্গায় পড়েছে, আর ফরাক্কা দিয়ে হচ্ছে আপনার যদি জল, যেটা আমাদের ব্রিজ রয়েছে, আর সমস্ত নদী গঙ্গায় এসে পড়েছে। যাই হোক, উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছেন। ডিবিসি তথ্য ওনার মাথায় সবসময় ঘুরপাক খায়, তাই তিনি বলেছেন। ভাগ্যিস টেমস নদীটা বলেননি, এটাই সব থেকে বড়, মানে খুব বড় বিষয় হয়ে যেত যদি বলতেন না টেমস নদীর জন্য এই কলকাতা বন্যা হয়েছে, তাহলে তো বিরোধীরা চিৎকার করতেন। আবার ভ্যানিস পর্তুগালের মতো যদি বলতেন তাহলে সেটা অন্য হতো, বা নীলনদ যদি বলতেন তাহলে আরো মজা নিত মানুষ। আসলে মজা নয় ব্যাপারটা, ইটস আ সিরিয়াস ম্যাটার। প্রায় মৃত্যু হয়েছে এখন অনেকের, 10 থেকে 11 জনের একটা সংখ্যা বলছিলেন সরকার। কিন্তু কলকাতার যে ওয়াটার বডিজ যেগুলো আছে, মানে বিরাট বিরাট যে জলাশয় যেগুলো আছে, সেই জলাশয়গুলোকে হাঙর বাহিনী, অর্থাৎ যে মাফিয়া রাজ এবং যারা আছে কনস্ট্রাকশন ব্যবসাটা করছেন লিগাল ইলিগাল ভাবে, এই ওয়াটার বডিজকে কার্যত ক্ষতিগ্রস্ত করছে ইএম বাইপাসের দিকে। আপনারা যারা কলকাতার মানুষ এবং যারা রাজ্যের মানুষ, তারা প্রত্যেকেই কলকাতায় যান, দেখবেন ইএম বাইপাসের পাশে প্রচুর আগে জলাধার ছিল, এখন আছে হাতে গোনা কয়েকটা বলা যেতে পারে। যেহেতু কলকাতার একদম পূর্ব দিকে যেহেতু বাগমারি খাল আছে, সেই খালটাকে কানেক্ট করছে সুন্দরবনে গিয়ে, তার মানে নিকাশি বা কলকাতা শহরের যত জমা জল বাগমারি খাল হয়ে, সেটা হচ্ছে আপনার বাইপাস হয়ে, সায়েন্স সিটি হয়ে, বাসন্তী হয়ে একদম গিয়ে হচ্ছে সুন্দরবনে গিয়ে জলটা পড়তো। ফলে তার মানে ওই পূর্ব দিকে যে খালটা যেহেতু কলকাতাকে কানেক্ট করা ছিল, এটা সুন্দরবন পর্যন্ত বিস্তৃত, ফলে সেই সময় জলটা কম জমত। কিন্তু সেটা কোনো লকিং হয়ে গেছে। লক কেন হয়েছে? বহু জায়গাতে বৃহত্তর বৃহত্তর আকাশ কুসুম, মানে তাকালে বুঝতে পারবেন, পার্ক স্ট্রিটে বাড়িটা দেখলে বুঝতে পারবেন। এবং হচ্ছে আপনারা যদি বাইপাসে চলে যান, দেখবেন যে এক একটা ফ্ল্যাট, এক একটা হাই রাইজ বিল্ডিং, এর যে ক্রমাগত চাপ, যে ক্ষমতা, তা মাটি ভেদ করে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, সমস্ত যে জল, যে ওয়াটার বডিজ ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্লাস হচ্ছে হাঙর বাহিনীর তো ঘটনা আছে, মানে জলাশয় বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করা। এ নিয়ে কলকাতায় বিভিন্ন সময় ঘটনা আপনারা শুনতে পান, গুলিগালার গল্প শোনা যায়, কে কত জলাশয় ভরাট করতে পারবে, ইঞ্চিতে নাকি পয়সা। আসলে নিয়ম ছিল যেটা, যে পূর্ব দিকে এবং হচ্ছে যে ইএম বাইপাসের দিকে, শুধু ইএম বাইপাসটাই মেনশন করে বলছি, বা কলকাতার আশেপাশে বাইপাস সংলগ্ন যদি কোনো বৃহত্তর নির্মাণ করতে হয়, KMD এর অনুমতি সাপেক্ষ এটা নিতে হবে, নেসেসারি। বামফ্রন্ট সেটা আইন করে গেছিল, এই সরকার সেই আইনটা কি মেনেছেন? শর্টলেক কেন জলে ভাসলো? কলকাতা, মধ্য কলকাতা, মোহাম্মদ আলী পার্ক, হাজরা মোড় সর্বত্রই জলে ভাসলো। এই কারণেই শুরুতেই যেটা আমি বলছিলাম, যে গঙ্গার যে লেভেলটা হাই, আর কলকাতার যে নিকাশি ব্যবস্থা, জলের যে লেভেলটা সমান হয়ে যাওয়ার কারণে কলকাতা হচ্ছে জলমগ্ন, কারণ ওদিকটা লক হয়ে গেছে, মানে ইএম বাইপাসের দিকটা, পূর্ব দিকটাতে জলাশয়গুলোতে লক হয়ে গেছে। এই লক হলে জলটা বেরোতে পারছে না, ওভারফ্লো হচ্ছে, আর এই হাওড়াই হচ্ছে রেসপন্সিবল। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডিবিসি তথ্য দিন না কেন, যদি টেমসটা বলেননি যদিও, তাহলে এই পুজোয় আনন্দ হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। আমি দেখছিলাম চালতা বাগানের প্যান্ডেল ধূলিসাৎ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে বৃষ্টির জলে। তাহলে KMDA করছে কি? প্রথম প্রশ্ন। কলকাতার পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি জলে নেমেছিলেন কালকে, তা নিয়েও তির্যক মন্তব্য হয়েছে, সেটা বিষয় নয়। তাহলে কলকাতার যে বৃহত্তর সমস্যা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় যে সমস্ত জলাধারগুলো আছে এবং যে সমস্ত ওয়াটার বডি, সেগুলোকে কার্যত বুঝিয়ে ফেলার কারণে জল স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে। কারণ জলটাকে বেরোতে দিতে হবে, তো বেরোতে পারার কোনো রাস্তা নেই। পূর্ব দিকের রাস্তা যেটা ছিল খাল, সে খালের অবস্থা খুব বেহাল পরিস্থিতি। বানতলা পাশ দিয়ে যাবেন তো আপনারা, তো দেখবেন কি অবস্থা। এই যে সামগ্রিক যে পরিবর্তন, এবং তার সঙ্গে জলবায়ু পরিবর্তন ঘটছে, যেটা নিয়ে হচ্ছে যে বারবার করে সারা বিশ্ব আতঙ্কিত হচ্ছে। কারণ সারা বছর ধরে বৃষ্টিপাত, কখনো মেঘ ভাঙা বৃষ্টি, কখনো হরপাবান হচ্ছে। তাহলে কলকাতা যখন রাজধানী এবং কলকাতার নিকাশি ব্যবস্থার, আচ্ছা জব চার্নও কলকাতা প্রতিষ্ঠা ছিলেন, আমি যদি জব চার্নকে সময় চলে যাই, তাহলে এটা খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। দরকার নেই, বামফ্রন্টকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক করছেন, ঠিক,
তো আপনি 15 বছর এই রাজ্যে ক্ষমতায় থাকার পর কেন ওয়াটার বডিগুলো, জলাশয়গুলো কেন ভরাট হয়ে গেল হাঙর বাহিনীর কাছে, এই কথা আপনি কেন চাইছেন না মেয়রের কাছ থেকে? আপনি কেন করা আইন করছেন? আপনি আইন বিধানসভাতে প্রায় আইন করেন তো, বিভিন্ন বিল নিয়ে আসেন তো আপনি। তাহলে পূর্ব দিকে ইএম বাইপাসের পাশে যে সমস্ত জলাধারগুলো আছে সেগুলোকে বন্ধ কিভাবে বুঝিয়ে ফেলা হলো? এর জন্য কে দায়ী? এর জন্য হাঙর বাহিনী, কন্ট্রাক্টর, প্রমোটাররা ভিন রাজ্য থেকে এসে তারা বড় বড় বৃহৎ বৃহৎ ফ্ল্যাট নির্মাণ করেছে, কোটি কোটি টাকা লুটেছেন। আর এই কোটি কোটি টাকা লোটার ফলে যারা ফুটপাতে থাকেন, যারা মধ্যবিত্ত ফ্ল্যাট, তাদের জলমগ্ন, কারেন্ট শক খেয়ে মারা গেছেন। হু ইজ দ্য রেসপন্সিবল? আপনি তো দায়ী করছেন সিএসসি কে, সিএসসি দায়িত্ব থেকেই যায়। আপনি লেফট্রনকে দায়ী করছেন, করতেই পারেন। আপনি 15 বছরে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্নের উত্তর আমার আছে, থাকবেই, স্বাভাবিক সঙ্গত প্রশ্ন। ওয়াটার বডিগুলো কেন ভরাট হচ্ছে, এই ব্যাপারে আপনার কাউন্সিলররা কি ভূমিকা, তাদের কি ভূমিকা? কারণ হচ্ছে তাদের ভূমিকা এটাই, গুলি গুলি চলে ওখানে, যে জলাশয় যদি ভরাট করা যায়, বৃহৎ বৃহৎ জলাশয়, আপনি তপসিয়া দিকে দেখাবেন তো। আপনি চলে যান ইএম বাইপাসে, যে জলাশয়গুলো প্রায় অর্ধেক ভর্তি করে দিয়েছে, বাগবাড়ি খালের পরিস্থিতি খারাপ, আর ডিবিসি তথ্য হাজির করছেন। কেন হাজির করছেন? তথ্যটা হাজির করছেন কেন? আপনি তো লন্ডন মানাচ্ছেন না যখন, তাহলে নিকাশি ব্যবস্থাকে যদি ঠিকঠাক করতে হয়, তাহলে ইএম বাইপাসের নির্মাণকে বন্ধ করতে হবে, নাহলে কলকাতা আগামী কয়েক দশকের মধ্যে কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে। এটা ভূতত্ত্ববিদরা যারা সার্ভে করেন তারা বলছেন। কেএমডিতে অনেক অভিজ্ঞ মানুষজন যারা রিটায়ার একবার অবসর নিয়েছেন, তাদের মতামত নিন না, তারা বলছেন। যারা মাটিকে নিয়ে পড়াশোনা করে তাদের কথা বলুন, তাদের সঙ্গে কথা বলুন। যারা ওয়াটার বডি নিয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলুন। এই বৃহত্তর বৃহত্তর ওয়াটার বডি যেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে, এটাই হচ্ছে কলকাতার নগরীকে ভাসি দেওয়ার পক্ষে যথেষ্ট। তার জন্য লন্ডন হওয়ার দরকার নেই, তার জন্য টেমস নদী হওয়ার দরকার নেই, তার জন্য ডিবিসি তত্ত্ব হাজির করার দরকার নেই। রাজনীতি করা, আপনি বলেছেন রাজনীতি করা এইসব উচিত না, রাজনীতি করছেন না। আপনি লেফট্রন গভর্নমেন্টকে যখন দায়ী করছেন, তাহলে আপনি লেফট্রন গভর্নমেন্টের সময় কেএমডিএতে কি কি আইন পাওয়া শুরু, সেই বিল তো আপনি ঘাটলিতে পেয়ে যাবেন। আপনার মেয়রকে বলুন না, জনাব ফিরহাদ হাকিম সাহেবকে বলুন না, যে কেএমডি এর অনুমতি ছাড়া বা অনুমতি না নিয়ে বিরাট 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 নির্মাণ হচ্ছে কিনা, আর ওয়াটার বডি কতগুলো, আপনি আজ থেকে শুরু করুন না। ইএম বাইপাসের পূর্ব দিকে কতগুলো জলাশয় বন্ধ হয়ে গেছে, কেন বাগবাড়ি খালের নিকাশি হলো না? বলবেন টাকা নেই। টাকা নেই তো পুজোয় তো বিভিন্ন ক্লাব তো টাকা পাইছে, 1,10,000 টাকা পেয়েছে তো। আমার প্রশ্ন সেটা নয়, পুজো সবার, আমার আপনার প্রত্যেকের। আপনি উদ্বোধন করেছেন, আপনাকে জল ঠেঙিয়ে যেতে হবে কিনা জানি না, কিন্তু যাচ্ছেন আপনি। কিন্তু মৃত্যু হয়েছে, এটা মানে মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কাউকে দোষারোপ যখন করবেন, আপনাকে নিজের দিকে আঙুলটা রাখতে হবে, যে আপনি 15 বছর ওয়াটার বডিগুলোকে রক্ষা করতে পারলেন না কেন? এটার জন্য দায়ী হচ্ছে হাঙররা। এই হাঙররা যে আপনার দলের মধ্যে আছে, যারা এক একজন কাউন্সিলর, এক একজন তালেবান, এক একজন প্রভাবশালীরা, এই কারণের জন্য হচ্ছে বাগবাড়ি খালে পরিস্থিতি খারাপ। তাহলে কলকাতায় যদি বড় বড় যখন আগুন লেগে যায়, নেবানো যায় মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে অশোক ভট্টাচার্য যে কথা বললেন, প্রাক্তন পুর নগর উন্নয়ন মন্ত্রী বামফ্রন্ট জমানায়, যে গঙ্গার যে লেভেল, যে প্লেট, সেই প্লেটটা উঁচু থাকার কারণে বানের জল ঢুকে পড়ছে, মিলেমিশে একাকার হচ্ছে জল থইতে কলকাতা। তাই জল ছবিতেই হচ্ছে যে সবাই, ভালো লাগছে না এই কথাগুলো বলতে, সংবাদটা করতেই হবে। আপনি দোষারোপ করছেন যখন, তাহলে আপনাকে তো টেকনিক্যালি যেতে হবে। আপনি সিএসএ কে চাপ দিচ্ছেন, ঠিক দিচ্ছেন, আপনি ভুল কিছু করছেন না। কিন্তু কলকাতায় ম্যানহোল কেন খোলা রয়েছে? বহু জায়গাতে ম্যানহোল খোলাতে অনেকে মৃত্যু হয়েছে। আপনি কলকাতার নিকাশি ব্যবস্থা জবচারণকের যুগে যদি চলে যায়, তখনকার যে নিকাশি ব্যবস্থা, পরিস্থিতি পরিবর্তন হয়েছে। 1911 সালে কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, পরিবর্তন হয়েছে। সেই ব্রিটিশ আমলে যে সমস্ত নিকাশি ব্যবস্থা, তাকে যদি রিকনস্ট্রাকশন করা যায়, আপনি তো মহাকারন্ত ভেঙে তো আপনি রিকনস্ট্রাকশন করছেন তো। তাহলে বলছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্যোগে সেই সময় এই কেএমডিএকে নিয়ে পূর্ব দিকে ইএম বাইপাস এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল। আপনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সেই সময় হিসেব নিন, কেএমডি এর খাতা দেখুন, আইন দেখুন, ম্যানুয়াল পড়ুন, কি বলা ছিল, লেফট্রন গভর্নমেন্ট কি বলেছিল, অশোক ভট্টাচার্য কি ভুল বলছেন কিনা। যদি ভুল বলে আপনি কাউন্টার করুন, আর যদি আমি ভুল বলি আমাকেও কাউন্টার করুন। মানুষের মৃত্যু হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। পুজো যেমন, যারা মারা গেলেন তাদের পুজো বিষাদময় হয়ে গেল। তাই কলকাতাকে লন্ডন বানাবো স্বপ্ন দেখা ছেড়ে দিন, জব চান্নকের যুগের কথা ছেড়ে দিন। 15 বছরে ওয়াটার বডি বুঝে গেছে, সেখানে আপনার দলের, শাসক দলের নেতা থেকে কাতা থেকে শুরু করে ছোট চারানা আটানা সমস্ত কাউন্সিলররা হচ্ছে এই জলাধারের বুঝিয়ে বাড়ি করে দেওয়ার বিভিন্ন অভিযোগ আছে, যার ফলে কলকাতার সর্বনষ্ট হয়েছে। এটা মানুন আর না মানুন, अरे भाई भाई लोग, कम से कम एक लाइक तो होना भी चाहिए ना।
ये वास्तव की हकीकत की जहां पर जीवन जा रहा है, तो हम उसी के आधार पे बात कर रहे हैं, डॉक्यूमेंट्स लेके बात कर रहे हैं। मतलब पिछले टाइम में जो मिनिस्ट्री रह चुके थे, मंत्री रह चुके, उनका बात मैं बता रहा हूँ, दोहरा रहा हूँ, उनका बात सुना देंगे आप लोगों को। তাই তর্ক নয়, বিতর্ক নয়, বিশ্লেষণ নয়। ওয়াটার বডিকে রক্ষা করতে যায় না, কবে করতে পারবে? আপনি সোনারপুরে তাকান, আপনি বাঘাযতীনে তাকান, আপনি রামগড়ে তাকান, আপনি যাদবপুরের দিকে তাকান, আপনি চলে যান হচ্ছে ইএম বাইপাস, আপনি চলে যান আনন্দপুর চলে যান, অত জায়গার নাম করব? সমস্ত জায়গার ওয়াটার বডিগুলো কার্যত বিক্ষিপ্তভাবে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝিয়ে ফেলছে হাঙর বাহিনীটা। সতর্ক হওয়ার চেষ্টা করুন, আপনি সতর্ক হওয়ার চেষ্টা করুন অন্তত আপনার কাউন্সিলরদের, নাহলে কিন্তু কলকাতা একদিন জলের তলায় চলে যেতে পারে। টাইটন জাহাজ যেমন ডুবে গেছিল সেরকম না হয়ে যায়। তাই সতর্ক আমাদের প্রত্যেককেই হতে হবে। कमेंट्स করবেন, भाई लोग एक प्यार का बटन दबा दीजिए, हम लोग आगे जाएंगे। इसने दौरान भाई कोई बात नहीं। नमस्कार।